এলব এলব এলব। লক্ষ্য করুন বদ জিহ্বার পার্শ্ব এবং সামনের উপরের দুই দাঁতের মাড়ি থেকে আদায় হয়। আমরা মাড়ি দেখতে পাচ্ছি এবং উপরের মাড়িকে বেগুনি রং ও হলদে রং দ্বারা চিহ্নিত করা হয়েছে। মাড়ির এই পূর্ণ অংশটাতেই জিহ্বা স্পর্শ করবে, তবে হলদে অংশে শুধু জিহ্বা স্পর্শ করবে, সেখানে চাপ প্রয়োগ করা যাবে না। আর বেগুনি রং দ্বারা চিহ্নিত অংশে জিহ্বা চাপ দিয়ে স্পর্শ করবে। এই হচ্ছে জিহ্বার পার্শ্ব ও উপরের মাড়ি। ব ব বু বই। এই যে চিত্রটি আছে, এর দ্বারা আমরা হালকাত বিশিষ্ট দত উচ্চারণের সঠিক পদ্ধতি উপলব্ধি করতে পারব। ভালো করে লক্ষ্য করুন যে এখানে আওয়াজ ডানে এবং বামে দুই পার্শ্বে ছড়িয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু আওয়াজ সামনের দিকে অগ্রসর হচ্ছে না। অর্থাৎ আওয়াজ দুই পার্শ্বে চলে যাবে, সামনের দিকে অগ্রসর হবে না। অর্থাৎ ওই যে হলদে অংশ আছে সেদিক দিয়ে আওয়াজ বের হবে না, বরং আওয়াজ বেগুনি রং দ্বারা বা সবুজ রং দ্বারা চিহ্নিত অংশ দিয়ে দুই পার্শ্বে ডানে এবং বামে বের হয়ে যাবে। এভাবে ব ব। এর এর এর। র এর মাখরাজ হলো জিহ্বার প্রান্ত বা কিনারা উপরের দাঁতের মাড়ি নুনের মাখরাজের কাছাকাছি। এর এর র রু। জিহ্বা উপরের মাড়িতে আঘাত করবে, তবে জিহ্বার আগার মাঝে ফাঁকা থাকবে। জিহ্বার আগার মাঝের অংশ মাড়ির সাথে লাগবে না। এই ফাঁকা অংশ দিয়ে সামান্য আওয়াজ চলাচল করবে। এভাবে এল 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 এল। জিহ্বার হলদে অংশ দেখা যাচ্ছে। এই অংশ কোথায় লাগবে? জিহ্বার এই হলদে অংশ মাড়ির এই হলুদ অংশে লাগবে। এল এল। অর্থাৎ লামের মাখরাজ হলো উভয় দিকে জিহ্বার আগার পার্শ্ব থেকে নিয়ে শেষ পর্যন্ত উপরের দাঁতের মাড়িতে লাগাতে হবে। এল। লাম উচ্চারণের সময় মুখের আকৃতি কেমন থাকবে তা আমরা দেখতে পাচ্ছি। এল এল। এন এন এন। উপরের তালুর বিবেচনায় নুনের মাখরাজ লামের মাখরাজ থেকে একটু নিচে। আপনি উচ্চারণ করুন এল এল, এরপর উচ্চারণ করুন এন। লক্ষ্য করে দেখতে পাবেন যে নুনের ক্ষেত্রে উপরের তালু বা মাড়ির যে স্থানে জিহ্বা রাখা হয়েছে তা লামের তুলনায় একটু নিচে। নুনের মাখরাজ হলো জিহ্বার কিনারা বা প্রান্ত উপরের মাড়ির সাথে লাগিয়ে নুন উচ্চারিত হয়। লামের মাখরাজের সামান্য নিচে, পাশাপাশি নাকের বাঁশি থেকে গুন্নাহ এর আওয়াজ বের করতে হবে। জিহ্বা এবং নাকের বাঁশি এই দুই অঙ্গের সমন্বয়ে নুন উচ্চারিত হয়। এন এন। উভয় অঙ্গের সমন্বয়ে নুন আদায় হচ্ছে। জিহ্বার প্রান্ত মাড়িতে আঘাত করছে এবং নাকের বাঁশি থেকে গুন্নাহ এর আওয়াজ বের হচ্ছে। এন না নু নি। এস এজ অস। সদের মাখরাজ দেখুন, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেটের সাথে লেগে সদ উচ্চারিত হয়।
অস অস ইহদিনাসি অসিরাত। আওয়াজটা বের হয়ে নিচের দাঁতের উপর দিয়ে এবং উপরের দাঁতকে স্পর্শ করে প্রবাহিত হচ্ছে। এখানে একটি সূক্ষ্ম বিষয় আছে, তা হলো আমরা যখন জিহ্বার আগাকে সামনের নিচের দুই দাঁতের পেটে রাখি আস, তখন পেছন থেকে ছুটে আসা বা প্রবাহিত হতে থাকা বাতাস চলাচলের জন্য সামনের নিচের এবং সামনের উপরের দুই দাঁতের মাঝে সামান্য রাস্তা পায় চলাচলের জন্য। ফলে ওই সংকীর্ণ পথ দিয়ে বাতাস প্রবাহিত হয়ে যায়। তবে সামান্য বাতাস সামনের উপরের দুই দাঁতকে বা দুই দাঁতের গোড়াকে স্পর্শ করে। আমরা প্র্যাকটিস করে দেখতে পারি আস আস। এখানে আওয়াজ বা বাতাস উপরের দাঁতকে স্পর্শ করে, জিহ্বা উপরের দাঁতকে স্পর্শ করে না। সিন ও জা এ দুটি হরফ ও সদের ন্যায় জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেটের সাথে লেগে উচ্চারিত হয় এবং আওয়াজ সামনের উপরের দাঁত এবং নিচের দাঁতের মাঝ দিয়ে বের হয় এবং আওয়াজ উপরের দাঁতকে স্পর্শ করে যায়। লক্ষ্য করুন সদ, সিন ও জা উচ্চারণের চিত্র। এস অস। এত এদ অ। ত এর মাখরাজ হলো জিহ্বার প্রান্ত বা কিনারা সামনের উপরের দুই দাঁতের গোড়ায় লাগিয়ে ত উচ্চারিত হয়। এল এল প। তা ও দালও একই স্থান থেকে উচ্চারিত হয়, অর্থাৎ জিহ্বার প্রান্ত এবং সামনের উপরের দুই দাঁতের গোড়া। তবে তা ও দালের ক্ষেত্রে জিহ্বার গোড়া উপরের দিকে উঠবে না, যেটা তয়ের ক্ষেত্রে উঠেছিল। এদ এদ্দা এত এত্তা। এস এল এল। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগা থেকে এই তিনটি হরফ আদায় হয়। আমরা দেখতে পাচ্ছি জিহ্বার আগাকে সামনের উপরের দুই দাঁতের আগাতে রাখা হয়েছে, অর্থাৎ আগাকে আগায় রাখতে হবে। এল এল। জাল ও সা ও একইভাবে উচ্চারিত হয়, অর্থাৎ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগা থেকে। এল এল الذين الذاكرين أث أث الثواب سجاجا। ডান পাশে আছে য, বাম পাশে আছে রাল ও সা। তিনো হরফের ক্ষেত্রে জিহ্বার আগা একই স্থানে রাখা হয়েছে। আল আল আস। তিনো হরফে জিহ্বার আগা একই অবস্থায় আছে, কিন্তু পার্থক্য হচ্ছে জিহ্বার গোড়ায়। ভ উচ্চারণের সময় জিহ্বার গোড়া বা জিহ্বার পেছনের অংশ উপরের দিকে উঠবে এবং লিসানুল মিজমার পেছনের দিকে সরে আসবে। আরবি হারফসমূহের মৌলিক মাখরাজগুলো হলো জাউফ বা শূন্যস্থান। কণ্ঠনালী এবং মুখের সমন্বিত শূন্যস্থানকে তাজবিদ এবং ভাষার আলেমগণ শূন্যস্থান বলে নামকরণ করেছেন। হালক তথা কণ্ঠনালী, লিসান তথা জিহ্বা, দুই ঠোঁট এবং নাকের বাসি। আবে আবে আবে।
বা হরফটি দুই ঠোঁট থেকে উচ্চারিত হয়। অ্যাবে, ব্যা, বু, বি। দুই ঠোঁট পরস্পর মিলিত হবে। লক্ষ্য করুন, বা উচ্চারণের সময় জিহ্বা স্বাভাবিক থাকবে, জিহ্বার এতে কোনো কাজ নেই। এম, এম, এম। আমরা মিমের মাখরাজ দেখতে পাচ্ছি। মিম দুই ঠোঁট পরস্পর মিলিত হওয়ার মাধ্যমে উচ্চারিত হয়। এম, এম। পাশাপাশি মিম উচ্চারণে নাকের বাঁশি থেকে গুন্নার আওয়াজ হবে। এম, মিমের অর্ধেক ঠোঁটে আর অর্ধেক নাকের বাঁশিতে। ঠোঁট এবং নাকের বাঁশি দুই অঙ্গের সমন্বয়ে মিম উচ্চারিত হয়। এম, ম্যা, মু, মি। এফ, এফ, এফ। লক্ষ্য করুন, ফা কোথা থেকে উচ্চারিত হয়। সামনের উপরের দুই দাঁত নিচের ঠোঁটের ভেতরের অংশের সাথে লেগে ফা উচ্চারিত হয়। ঠোঁটের ভেতরের অংশ কোনটি? স্বাভাবিকভাবে মুখ বন্ধ করলে ঠোঁটের যে অংশ দৃশ্যমান হয় না, সেটি হচ্ছে ঠোঁটের ভেতরের অংশ। যে অংশটি দৃশ্যমান হয় সেটা হচ্ছে যাহিরুশ শাফা বা ঠোঁটের বাহ্যিক অংশ, আর যে অংশটি মুখ বন্ধ করলে দৃশ্যমান হয় না সেটা হচ্ছে বাতিনুশ শাফা বা ঠোঁটের গোপন অংশ। এফ, ফা, ফু, ফি। এফ, এফ, ফা, ফু, ফি। এউ, এউ, এউ। আমাদের সামনে যে চিত্রটি রয়েছে এটি ওয়াওয়ের মাখরাজ। এউ। ম্যাদবিহীন ওয়াওয়ের মাখরাজ হলো দুই ঠোঁট সামনের দিকে গোল করে এবং জিহ্বার গোড়া উপরের দিকে তোলে ওয়াও উচ্চারিত হয়।